দাঁড়াও একটু হ্যাঁ শুরু করি। Very good afternoon, everybody, and warm welcome. Today we have assembled here, of course virtually, to celebrate NSS Day and Golden Jubilee celebration of NSS. NSS was formally launched on 24th September 1969, the birth centenary year of Mahatma Gandhi, the father of nation. Therefore, 24th September is celebrated every year as NSS Day. The motto of NSS, not me, but you. This reflects the essence of selfless service. To inculcate the motto of NSS among the students, the NSS unit at IQAC of Vijay Krishna Girls College is going to celebrate NSS Day by student seminar. At the beginning of the workshop, I would like to request our respected principal, Madam Dr. Ruma Bhattacharya, please say something, Madam. পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম প্লিজ। ইয়েস জাস্ট এ মিনিট। আমি লিপি ঘোষের নাম করছিলাম। লিপি ঘোষ হ্যাজ কল্ড অমি। ওনার লিঙ্কটা একটু ওনার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তুমি আমাকে পাঠিয়ে দাও। আমি উনি ওটা কম্পিউটারে খুঁজে পাচ্ছেন না, আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি এটা আবার ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে সো স্টুডেন্টস, this is indeed a very I would say out of the ordinary occasion, যা সাধারণত হয়ে থাকে সেরকম সাধারণত ব্যাপার এটা নয়। কেন না আমরা এমন একটা জিনিস মধ্যে দিয়ে যাচ্ছি, এমন একটা পর্যায়ের মধ্যে বা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা দ্যাট ইজ সামথিং ভেরি নিউ টু আস। আমার একটা খুব আজকাল মনে হচ্ছে একটা কথা যে we started globalizing our economy in 1990. হ্যাঁ, 1990 থেকে আমরা একটা গ্লোবালাইজেশন কথাটার সঙ্গে পরিচিত হতে শুরু করেছিলাম। সবকিছুতে একটা গ্লোবালাইজেশন, সেটা ইকোনমিক দিক থেকে, আর্ট, কালচার, লিভিং স্টাইল, সবকিছু থেকে আমরা সবেতেই আমরা একটা গ্লোবালাইজড হচ্ছিলাম। So this was in fact a process that we were getting used to it. But what happened since January to 2020, এই গ্লোবালাইজেশনটা কিন্তু আমরা কেউ আশাও করিনি, ভাবতেও পারিনি, আমাদের কোনো রকম থট প্রসেসের বাইরে ছিল। This was a globalization of a pandemic. এই প্যান্ডেমিকের গ্লোবালাইজেশনের জন্য কি হয়েছে, আমরা সমস্ত দিক থেকে লকড ডাউন হয়ে গিয়েছি। এই লকডাউন প্রসেসের যেটা হচ্ছে, আমরা সবাই বুঝতে পারছি যে একেবারে সম্পূর্ণভাবে আমরা বাড়িতে আটকে গিয়েছি। এখন দেখো, if we are talking about NSS is essentially a service to your society. তো আমি যদি লকড ডাউন হয়ে থাকবো, তো what kind of services can I provide to my society? আজকে আমরা স্বচ্ছ ভারত যদি করতে যাই, ফর এক্সাম্পল, which is the most important, one of the most important activities under NSS, তাহলে আমরা কি করে স্বচ্ছ ভারত করব? বাইরে আমরা যখন কলেজ রেগুলার যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম, there were different scopes of achieving স্বচ্ছ ভারত। আমাদের কলেজের প্রেমিসেস পরিষ্কার করা, কলেজের বাইরে পরিষ্কার করা, সমস্ত রকম জায়গা আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা সব থেকে বড় কথা, সেই সবগুলোই আমরা করছিলাম। কিন্তু নাও when we are locked down and বাড়ির মধ্যে আটকে, আমরা স্বচ্ছ ভারত সম্বন্ধে কি করতে পারি? আর আমার মনে হয় যে আমরা মানে কি করতে পারছি না, কি অসুবিধা, সেইটাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে যদি এটা ভাবি যে আমরা গৃহবন্দী অবস্থায় আমাদের কি কাজে আমাদের পারিপার্শ্বিক মানে যে স্বচ্ছ ভারতের সঙ্গে যে রিলেটেড, যে এনভায়রনমেন্টাল স্কোপটা রিলেটেড, সেটা যদি আমরা লিঙ্ক করতে পারি তাহলে খুব ভালো হয়। তারপরে হেল্পিং আদার্স, যেটা হেল্পিং আদার্স মোটো, যেটা সেইটা নিয়ে আমি একটু বলি যে যেমন ধরো এখন সব থেকে বড় হেল্পিং আদার্স কি বলতো? The best way you can help others is not to go out until and unless if it is absolutely necessary, and
whenever you are going out, you must wear a mask. মাস্কটা পরতে হবে, দ্যাট ওয়ে উই ক্যান হেল্প ইচ আদার। আমি নিজেকেও হেল্প করতে পারবো, আমি আমার পারিপার্শ্বিক আমার সোসাইটিকে হেল্প করতে পারবো টু কিপ দেম সেফ। আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট এই যে নিউ নর্মাল লাইফস্টাইলটা হচ্ছে, এই নিউ নর্মাল লাইফস্টাইলে কিন্তু আমাদের এই মোটো অফ এনএসএস এর মধ্যে আমাদের কিছু হয়তো নিউ অবজেক্টিভস আনতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা পুরোনো অবস্থায় ফিরে যেতে পারছি, আমাদের এই নিউ স্টেটাসে আমাদের কিছু নতুন অবজেক্টিভস মানে ভাবতে হবে নিজেদের থেকে। মানে আই উড সে উই হ্যাভ টু ইনভেন্ট সাম নিউ ওয়েজ, ইনোভেট সাম নিউ ওয়েজ, যে আমরা কি করে সোসাইটিকে হেল্প করতে পারি সেই জিনিসগুলো নিয়ে। সব থেকে আমি যেমন আমার একটা ভয়ানক দোষ আছে কি জানি না, এই যে সারা রাস্তায় থুতু ফেলে, লোকে যায় আসে থুতু ফেলছে। আমার মনে হয় যে এখন বিশেষত, আগে তো ছিলই, এখন বিশেষত দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স। সো ইফ আই সি সামওয়ান স্পিটিং, তাহলে আমি ওখানে দাঁড়িয়েই তাকে আমার পক্ষে যত সম্ভব, যতটা ভাবে বলা সম্ভব বলা এবং তাকে অ্যাওয়্যার করার প্রচেষ্টা আমি করতে পারি। হয়তো আমি আমার বারান্দায় দাঁড়িয়ে আছি বাড়ির, আমার রাস্তা দিয়ে একজন কেউ যাচ্ছে, সে একটা যেতে যেতে থুতু ফেলে দিয়ে চলে গেল, তাকে তখন আমি এই যে শুনুন 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 করে ডাকছি, ডেকে বলছি এটা আপনি করতে পারেন না। হ্যাঁ, এইভাবে ছোট ছোট ভেরি স্মল কন্ট্রিবিউশন, ভেরি লিটল কন্ট্রিবিউশনস ক্যান অ্যাড আপ টু আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। এই কথাটা মাথায় রেখে তোমরা এনএসএস এর প্রোগ্রামস গুলো করো। এই আজকে আমাদের যে এনএসএস ডে তে দাঁড়িয়ে এই নিউ নর্মাল সিচুয়েশনে এনভায়রনমেন্ট, লাইফ, সেফটি সমস্ত বিষয় নিয়ে তোমরা একটা ভালো করে প্রোগ্রাম করো সারা বছর ধরে, নিজেদের বাঁচিয়ে অন্যকে বাঁচিয়ে, নিজেদের কথা ভেবে অন্যদের কথা ভেবে, সব দিক থেকে যেভাবে আমরা সব সময় সবাই মিলে কমিটেড হয়ে কাজ করি, লেট আস ডু দ্যাট। আমাদের কলেজের এনএসএস, বিজয়কৃষ্ণ গার্লস কলেজের এনএসএস প্রচুর অনেক অনেক ভালো প্রোগ্রাম করেছে। প্রোগ্রাম ইন দ্য সেন্স যে ওই হেল্পিং দ্য সোসাইটি প্রোগ্রাম অনেক কিছু করেছে, মানে রিলিফ ডিস্ট্রিবিউশন করেছে খুব অসুবিধার সময়ের মধ্যে, তারপরে যাকে যেরকম ভাবে পারা গেছে সাহায্য করা হয়েছে। তো এই যে জিনিসগুলো, এগুলো বজায় রেখে এনএসএস এর মোটোটা মনে রেখে আমি তোমরা সবাই এগিয়ে যাও। এবং আমি মনে করি যে আমরা যেরকম সাধারণ সময়ে আমরা যেমন ভাবে নিজেদের জায়গাটা তৈরি করে নিতে পেরেছি, নিজেদেরকে প্রুভ করতে পেরেছি, মানে আমাদের এফিসিয়েন্সি, আমাদের অ্যাচিভমেন্টস, এই খানিকটা অদ্ভুত সময় আমরা নিশ্চয়ই পারব। অল দ্য বেস্ট, ভালোভাবে অনুষ্ঠান করো। থ্যাংক ইউ। Thank you, madam, for your motivating speech, and it would definitely inspire our students. Now, I would like to request our IQAC coordinator, Dr. Shweta Guho, to share something. Shweta, please. Thank you, Ranjana. আজকে আমাদের এই এনএসএস এর এই অনুষ্ঠানের কারণটাই হচ্ছে যে গোল্ডেন জুবিলি ইয়ার সেলিব্রেট করা, এবং আমি যতদূর জানি যে আমরা সারা বছর ধরে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করব। তো আজকে আমাদের যেটা আমাদের সবারই প্রধান উদ্দেশ্য যে স্টুডেন্ট ডেভেলপমেন্ট, এবং এনএসএস এর এটাও একটা মুখ্য উদ্দেশ্য। তো সেই ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে আজকে আমাদের স্টুডেন্টরা পেপার প্রেজেন্ট করবে, এবং টপিকটাও খুব সময় উপযোগী, বায়োডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের ছাত্রীরা এই সম্বন্ধে কি ভাবছে, কারণ এটা একটা এমন বিষয় যার উপরে আমাদের সার্বিক উন্নতি নির্ভর করে আছে। তো অল দ্য বেস্ট টু আওয়ার স্টুডেন্টস। তোমরা নিশ্চয়ই খুব ভালো প্রেজেন্টেশন করবে এবং আমরা সবাই এটা শোনার জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ।
Thank you, Shweta. Now we are going to start our main session, that is paper presentation session by our students. I request Dr. Debjani Mitru to conduct the paper presentation session of the students. Debjani, please. Thank you, Ranjanati. Now we can start. Today's speakers are all our NSS volunteer students. Either they are the students of third semester, fifth semester, or master degree students are also there. And I think so for celebrating this 50 years, golden jubilee years of this NSS, by this way, new normal way of workshop, that is fantastic. So first, I'll call Ankona Rana, same 3 NSS volunteer UG. She will present on environment and sustainability. Ankona? Ankona? Yes. You please start. Is it visible? Yes, yes, Yes. very much visible. Good afternoon, ma'am. Good afternoon, my friends and teachers. I am Ankona Rana, NSS volunteer of Bijoy Krishna Girls College, Department of Economics. Today, I am going to deliver my presentation on environment and sustainability. So, at first, what is sustainable development? Sustainable development is the development that fulfills the needs of the present without compromising the ability of future generation to meet the around needs. And environment, the everything that affects living object, and the relationship between environment and living organisms is called ecology. We face many types of economical problems like biodiversity depletion, air pollution, food supply problems, waste pollution, water pollution, waste production. Now, biodiversity depletion means the reduction or losses of plants and animals species. Air pollution means when solid particles and gases are mixed in the air, then it will be polluted. Food supply problems. If we overgrazing in a field, then quality of soil will be declined. And the other is soil erosion and water pollution. If the water is polluted, then the ecosystem of water will be damaged. Then many animals in the water lives will be die. Waste pollution production means for products producing more products, then there will be excess supply in economy. So the excess product will be wasted. Like medicine, it will be debt over, then it will wastage, which affects our environment. The cause of environmental problems means first of all population growth. If their population is too high, then garbage will also be too high. Waste food and unsustainable resources, poverty, and fourth, too little knowledge how nature works. If there are many people who did not know how nature works, and then because of too little knowledge, they damage our environment. And fourth is failure to include environmental cost of goods and services in market prices. Like means in the production process there will be garbage, and it should not throw garbage in river, sea, etc. We have to clear that before throwing it. For it clearing that garbage, there will be cost
and which cost is included in product prices. Now we have to, there will be solution. We have to know about, understand our environment and practice sustainability. There are 3 R's: reduce, reuse, and recycles. Reduce means use less resources. Reuse means to use the resource more than more than once to conserve. Recycles means collecting, reuse, processing, and into new product. And last, how we do environmental sustainability. So at first, we have to maintain our government rules and policies. And second, reduce biodiversity losses. And third, we have to provide the safe water, safe drinking water, and basic sanitation. Fourth is buying reusable product, not plastic. And fifth is don't throw wastage here and there. And last, we don't destroy our most precious resources. Thank you, ma'am. Thank you, everyone, for my. Thank you, Ankona. Thank you, Ankona, for your lucid explanation regarding environment and sustainability. Our next speaker is Saipa Mukherjee, SEM 3 NSS volunteer, UG student. Her topic is Biochemical Educational Lab Waste Management, an important aspect of environmental sustainability. A brief review. Saipa, please. এক সেকেন্ড পল্লবী তোমার ভিডিওটা অফ করো প্লিজ পল্লবী খামারু Ma'am, is it visible? Yes, yes, very much visible. Thank you, ma'am. Welcome. Good evening, everyone. Today, I, Shoipa Mukherjee, NSS volunteer, Department of Zoology, Vijay Krishna Girls College, is going to present on the topic Biochemical Educational Lab Waste Management, an important aspect of environmental sustainability. A brief review. Before going into further details, let's see one thing. Science, academics, and environmental sustainability, are they a big challenge to mankind? The process of doing scientific research, even the kind of research dedicated to environmental sustainability, isn't always environmentally sustainable itself. But even as scientists try to make their profession more green, they're finding themselves struggling with a problem that's familiar beyond the halls of academia. How do you live sustainably when the things you need to live are often by their very nature unsustainable? Around the world, scientific laboratories create an amazing amount of plastic wastes, consume large amounts of water, create risks from environmental hazard chemicals, and use significantly more energy than other buildings of the same size. Said by Star Scott, Green Lab Program Coordinator for the University of Georgia. Extrapolation kind of statistical research revealed that simply biological lab wastes account for some 6 million tons of plastic waste approximately every year. About 2% of all the plastics junked annually, and that's just from biosciences and medical labs alone. There is really no global statistics regarding the amount of chemical contaminations. Next, we see the categories of biological wastes. Biological waste have been categorized under 2 categories, Category 1 and Category 2. Category 1 comprises of the wastes that are human or animal-derived substance, any material contaminated with the aforementioned infectious substance or materials, and all items containing
or contaminated with human or animal blood or fluids. In category 2, it includes materials such as animal tissue, fluids, cell cultures, petri dishes, etc. And obviously they're all non-infectious. Next, we see the types of biological wastes. Biological wastes are of three types: sharps, liquids, and solids. In sharps, we have needles, syringes, knives, razor blades, lancets, capillary tubes, metal shavings, etc. Also, the glass or the plastic pipettes we use, and also the plastic tapes also. Any broken glass, glass slides, cover slips, plastic metals, pottery with sharp edges, etc. are also considered under the sharp wastes. Next, we see the liquids. Liquids have used cell culturing media, supernatant, blood or blood fractions, that is serum, reagents used in various experiments, etc., which obviously contain viable biological agents. And last but not the least is the solids, in which we have non-sharp solid wastes like empty plastic cell culture flask and petri dishes, agar plates, empty plastic tubes, gloves, wrappers, absorbent tissues, etc., which may be or is known to be contaminated with viable biological agents. Next, we see how does biological lab waste impact the environment. Improper segregation and disposal of biomedical wastes has the potential to contaminate groundwater sources, which in turn may infect humans and animals alike. From laboratories to landfills, biological wastes need to be properly contained to keep it away from birds, rodents, and stray animals, as well as humans. If not properly contained, segregated, and incinerated through on-site or off-site incineration, environmental hazards associated with improper healthcare and waste management can contaminate the air we breathe through dangerous airborne particles. Needle stick injury and sharp injury incidents increase risks to health on a daily basis. Also, the lab plastics and glass goods which are disposed in open spaces might be consumed by animals, which leads to their death. And also, the contacts with improperly disposed of biological waste contribute to lung infection, parasitic infections, skin infections, spread of virus illness such as HIV, hepatitis B and C, bacteremia, cholera, and tuberculosis. Next, we see the disposal methods of biological wastes. Biological wastes are disposed by three ways: by sharp containers, biohazard bags, and glass disposal box. Sharp containers contains the waste that are all needles, syringes, blade, and infectious pipette tips, serological pipettes, blood vials, glass, whether it's broken or unbroken, slides, and cover slip. Biohazard bags contain infectious or potentially infectious items such as culture flasks and dishes, centrifuge tubes, specimen bags, PPE, that is gloves, disposable gowns, etc. And lastly, the glass disposable box contains non-infectious items such as pipette tips and serological pipettes, glass, broken or unbroken, slides and cover slip, and also the empty chemical bottles which must be triple rinsed. Next, we see the items that are required for disposal and their proper disposal methods. For sharps, it needs to be disposed in sharp containers and they are regarded as a biohazard waste. For cultures and disposables, the contaminated cultures need to be disposed in a rate bag with a leak-proof containers with biohazard symbols in it, regarded as a biohazard waste. And if it's not contaminated or non-biohazards, then regular trash can be used as a disposal methods. For pipettes also, the same methods goes as cultures and disposables. For the glass items,
If it is contaminated, it is disposed in the sharp containers. For non-contaminated, it is disposed in the broken glass containers. Then it goes for recycling. For body fluids and blood, whether it is a human blood or animal blood, there are two ways. Either it is diluted with bleach in the concentration 1:10 and then disposed into sewer using running water, or by autoclave. During autoclaving, there is no need to add bleach. For animal bodies and carcasses, there are three categories. For uncontaminated one, it is disposed in the black bag and then it goes to RFF refrigerators, that is a research animal facility refrigerators. For contaminated animal carcasses, it goes into a red size bag with leak-proof containers with the biohazard symbol. That is simply the biohazard bags. And again, it goes to the RAF refrigerators. For radioactive carcasses and body parts, it goes into a level bag exterior with the radiation sticker, and again it also goes to RAF freezers. For chemicals and RAD, is whether it is to a biohazard chemicals or with the biohazard with radioactive, both need has to be called by the Chem Waste and the Radiation Waste Management. Next, we see how bacterial culture is being disposed. Bacterial culture is being disposed by autoclaving or disinfecting all waste material. All items need to be discarded, such as culture tubes, culture plates, swabs, toothpicks, wipes, disposable transfer needles, and gloves should be placed in a biohazard autoclave bag. And then it has to be autoclaved for 30 to 40 minutes at 121 degrees Celsius at 20 pounds of pressure. If it's not autoclaved is available and we're not working with pathogens, then the materials can be covered with a 10% bleach solution and allowed to soak in it for at least 1 to 2 hours. So here are some case studies in laboratory waste management. The link I have mentioned. Last, I want to conclude that the medical and health industry has come a long way in implementation of biological waste regulation for handling and disposal since the 1990s. The bulk of biological and or infectious biological wastes is dealt with via on-site autoclaving or incineration in many facilities throughout the reusable containers. They are not only growing more popular but are also recommended, as is sharp injury reduction through proper sharp containers placement. All these procedures must be introduced in the educational institutes with science labs. These are some of the references I have referred. Next, before ending, I want to say, are they being disposed of and segregated properly? It's high time to think about it. Thank you. Thank you, Shilpa, for your thought-provoking and very informative presentation. Now, our next speakers are Mona Lisa Paul and Devdatta Mukherjee, 5th semester NSS volunteer. They will talk on gender equality. Okay, 1 minute, please. I have to leave. I've been listening. I'm really, really proud of my students. The way they are presenting, the way they are, the thought they have given into the process. আমার খুব ভালো লাগছে। আমি জানি আর সবাইও খুব ভালো করবে। আনফরচুনেটলি আমাকে নেক্সট একটা মিটিং এর জন্য বেরিয়ে যেতে হচ্ছে। মানে এটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, সো আই উইল হ্যাভ অ্যান অপরচুনিটি টু লিসেন টু অল অফ ইউ। সো ক্যারি অন, all the best. Thank you. Thank you, ma'am. Thank you, ma'am. So next, Mona Lisa and Devdatta, are you ready? Yes, ma'am. Yes, ma'am. Okay. Please, sir. Ma'am, is it visible? No.
Devdatta sharing screen first, then. ম্যাম আমি শেয়ার করছি, আমার এখানে শেয়ার দেখাচ্ছিল কিন্তু ওখানে হচ্ছে না। আমি স্ক্রিনটা ভিজিবল নয়। তুমি শেয়ার করার পর ফাইলটা ওপেন করো। আগে ফাইলটা ওপেন থাকলে অনেক সময় প্রবলেম হয়। তুমি শেয়ার করার পর একবার ওপেন করো ফাইলটা, আমার মনে হয় ঠিকঠাক যাবে। চেষ্টা করো। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, করো। প্রেজেন্টিং হলো, আবার তোমার চলে গেল। আচ্ছা দেখি। I think so, Devdatta. ম্যাম দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, তোমার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করা দেখা যাচ্ছে না। স্টপ প্রেজেন্টিং করে ফের আবার নতুন করে স্ক্রিন প্রেজেন্ট করো। আমার মনে হচ্ছে ওখানে প্রবলেম আছে। হ্যাঁ স্যার, আমি তাই করছি। হ্যাঁ, ভাস্কর স্যার যেমন বললেন সেভাবে করো। কালকেই তো প্রেজেন্ট করলে, তুমি পারবে, করো ঠান্ডা মাথায়। পারবে পারবে, কর। স্যার নেটের একটু প্রবলেম আছে, হচ্ছে। এই তো এবার হবে। জয়, হ্যাঁ হবে, করো। হবে হবে। হ্যাঁ হচ্ছে হচ্ছে, করো। হচ্ছে, করো। এই তো হয়েছে। হ্যাঁ, দেখা গেছে। হ্যাঁ দেবদত্তা, হয়েছে, বলো। So good afternoon to all my respected teachers and my friends. Today, me and Mona Lisa are presenting a presentation about Sustainable Development Goal, where we are focused on the topic gender equality. So we are starting now. Sustainable development means that to make a better place for everyone without destroying the possibilities for the future generation. As we can see there are three aims of sustainable development, which are social progress, environmental protection and enhancement, economic development. The Sustainable Development Goals are a collection of 17 global goals, which are designed to be a blueprint to achieve a better and more sustainable future for all. These goals are set in 2015 by United Nations General Assembly. They are intended to be achieved this by the year 2030, that called the 2030 Agenda. Today, from these 17 goals, we are focused on the goal 5, which is gender equality. Now I discuss about the gender equality. This is gender equality, এটি যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে 17টা গোল আছে তার মধ্যে 5 নম্বর গোল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। এই জেন্ডার ইকুয়ালিটি জিনিসটা কি সেটা আমরা দুটো পার্সপেক্টিভে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ দিক থেকে, একটা কোয়ান্টিটেটিভ দিক থেকে। আমরা প্রথমে কোয়ান্টিটেটিভ দিকটা একটু বলছি। কোয়ান্টিটেটিভ বলতে আমরা সকলেই যদি 2011 সালের সেন্সাসটা আমরা লক্ষ্য করি, সেখানে আমি দেখতে পাই যে প্রতি 1000 জন পুরুষ পিছু মহিলাদের পরিমাণ হচ্ছে বা সংখ্যা হচ্ছে 940 জন। অর্থাৎ এখানে যে মানে মহিলা আর পুরুষের যে ইনইকুয়ালিটি সেটা আমরা বুঝতে পারছি।
কিন্তু কেরালে এর ব্যতিক্রম আমরা লক্ষ্য করি যে প্রতি 1000 জন পুরুষ পিছু হচ্ছে 1084 জন মহিলা আমরা লক্ষ্য করি। এবার কোয়ালিটেটিভ দিক থেকে আমরা যদি লক্ষ্য করি সেখানে বলছে কি না সোশ্যাল হোয়াট ইজ জেন্ডার ইকুয়ালিটি না রেফার্স টু এ সোশ্যাল রিয়েলাইজেশন অফ উমেন্স অ্যান্ড মেন্স ফুল পোটেন্সিয়াল, দ্য প্রমোশন অফ হিউম্যান রাইট অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি। অর্থাৎ এমন একটা সমাজ ব্যবস্থা চালু করতে হবে যেখানে নারী পুরুষের সমান গুরুত্ব এবং সমান অধিকার এবং সমস্ত কাজের ক্ষেত্রে সমান অপরচুনিটি থাকবে। এই জেন্ডার ইকুয়ালিটি ধারণাটা খুব একটা নতুন নয়। আমরা যদি আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা লক্ষ্য করি সেখানে বিভিন্ন যে রিফর্মার আছে, সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে জেন্ডার ইকুয়ালিটিটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন হতে পারে হচ্ছে বিধবা বিবাহ বিদ্যাসাগর প্রথম প্রচলন করেছিলেন, স্ত্রী শিক্ষার প্রসারেও তার বিশাল ভূমিকা রয়েছে। তারপরে রয়েছে রাজা রামমোহন, তিনি করেছিলেন হচ্ছে সতীদাহ প্রথা রদ করেছিলেন, যেটা একটি জেন্ডার ইকুয়ালিটি করার জন্য কিছু মানে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের এখানে বলে রাখা ভালো যে আমাদের মূলত হচ্ছে ভারতবর্ষ একটা হচ্ছে পুরুষতান্ত্রিক দেশ, তাই আমরা এখানে জেন্ডার ইকুয়ালিটি বলতে গিয়ে শুধুমাত্র আমরা নারী এম্পাওয়ারমেন্টের দিকে একটু বেশি জোর দেব। নারী এম্পাওয়ারমেন্ট যদি আমরা দেখি, অর্থাৎ নারীকে যদি আমরা শিক্ষিত করে তুলতে পারি বা তারা যদি গঠনগত দিক থেকে ভালো হয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে তারা কতগুলো মানে এই জেন্ডার ইকুয়ালিটির দিক থেকে কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেগুলো কি, সেগুলো আমরা এখন একটু দেখছি। না কি নেবে না লোয়ার চাইল্ড মর্টালিটি, অর্থাৎ চাইল্ড মর্টালিটি রেট কমে যাবে, হায়ার রেট হেলথ কেয়ার ইউটিলাইজেশন হবে, লোয়ার রেটস অফ মেটার্নাল মর্টালিটি, মাতৃত্বকালীন যে প্রসূতি অবস্থায় যে মারা যায় সেটা বন্ধ হয়ে যাবে, লোয়ার রেটস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স এইগুলোও বন্ধ হবে, এবং যে এইডসের যে এপিডেমিক যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলো মানে বন্ধ করা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে জেন্ডার ইকুয়ালিটির সাথে কিভাবে ইন্টারকানেক্টেড রয়েছে। দেবদত্তা নেক্সট স্লাইডে যা। হ্যালো দেবদত্তা নেক্সট স্লাইডে যা। হ্যাঁ আমি দিয়ে দিয়েছি, এখানে দেখাচ্ছে না। হ্যাঁ এসছে। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেন জেন্ডার ইকুয়ালিটিতে গোল হিসেবে নেওয়া হয়েছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের আমরা জানি 3টে পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে, একটা সোশ্যাল পার্সপেক্টিভ রয়েছে, একটা ইকোনমিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও করতে পারবো না এবং সোশ্যাল প্রোগ্রেসকেও আমরা এগ্রি করতে পারবো না। সুতরাং আমাদের এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। এবার জেন্ডার ইকুয়ালিটি একটা হচ্ছে সোশ্যাল বিষয়, এবং এই সোশ্যাল বিষয়ের মধ্যে এই জেন্ডার ইকুয়ালিটি কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সোশ্যাল প্রোগ্রেসকে এবং ফিনান্সিয়াল অর্থাৎ ইকোনমিক দিক থেকে প্রভাবিত করছে সেটি আমরা একটু দেখি। সোশ্যাল দিক বলতে আমরা সাধারণত এডুকেশনাল এবং হেলথের বিষয়টা দেখি। আমরা এখানে এডুকেশনাল পার্সপেক্টিভে জিনিসটি ব্যাখ্যা করছি। এডুকেশনাল পার্সপেক্টিভ মিনস আমরা সাধারণত নারীরা এখানে আমাদের ভারতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে খুব কম বয়সে বিয়ে হয়ে যায় এবং তারপরে হচ্ছে খুব ছোট বয়সেই প্রেগনেন্ট হয়ে যায় এবং অনেক সময় মা এবং শিশু দুজনেই মারা যায়। অর্থাৎ এক্ষেত্রে তাদের শিক্ষাগত দিক থেকে আমরা যদি একটু নজর দিই, তার ওমেন হ্যাড এ সেকেন্ডারি অ্যান্ড অল মাদার হ্যাজ এ প্রাইমারি এডুকেশন, তাহলে আমাদের এখানে কি উন্নতি হবে না ডিক্রিজ চাইল্ড ডেথ, শিশু মৃত্যুর হার কমে যাবে, রিডিউস মেটার্নাল ডেথ, মাতৃত্বকালীন যে মৃত্যু হয় সেটা কমে যাবে, ইমপ্রুভ চাইল্ড নিউট্রিশন, শিশুদের যে অনাহারে সেটা কিছুটা কমবে, আর রিডিউস চাইল্ড ম্যারেজ অ্যান্ড টিন প্রেগনেন্সি এটাও ক্রমশ কমে আসবে। অর্থাৎ এই সবগুলো দিক যদি মেনটেন হয় অটোমেটিক্যালি সোশ্যাল প্রোগ্রেস হবেই, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে অনেকটাই সাহায্য করবে। এবার আমরা আসছি ইকোনমিক্যাল পার্সপেক্টিভে। ইকোনমিক্যাল পার্সপেক্টিভ মানে
অর্থাৎ আগেকার দিনে মানুষের ধারণা ছিল যে নারীরা শুধু সংসার সামলাবে আর কোনো কাজ করবে না, কিন্তু বর্তমান দিনে এর ব্যতিক্রম আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি এবং সেটা যে প্রয়োজনীয় সেটা আমরা জানবো। এখানে আরো দেখা যাচ্ছে যে ইউনেস্কো 2.7 বিলিয়ন women are legally restricted from having the same choice of job as men. পুরুষদের সাথে সমান কাজ করতে অনেকেই বাধা দেয়। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ সমস্যা, কিন্তু এটিকে যদি আমরা ওভারকাম করতে পারি সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিশেষ করে ভূমিকা পালন করবে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা মহিলা বাজার নিয়ে বসে আছে। এই ছবিটা দেখে আমরা জিজ্ঞাসাবাদ করে বা ইনি বলছেন যে আই এম ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এনার মতে যে তিনি হয়তো খুব ছোট একটা ব্যবসার সাথে যুক্ত, কিন্তু কোনো একটা কাজের জন্য তাকে কারোর কাছে হাত পাততে হয় না। তাহলে এই বিষয়টা যে ইকোনমিক দিক থেকে কতটা একটা পরিবারকেও দাঁড় করিয়ে দিতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইকোনমিক্যাল দিক বা এডুকেশনাল দিক দুটোই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে জেন্ডার ইকুয়ালিটিটা হেল্প করছে। The next slide is So now I want to make your attention on Gender Equality Index. In the recent 2019 survey on gender equality, according to 2019 survey, India ranked 95 out of 129 country. Denmark ranked first and Chad is the lowest ranked country. Now I am discussing about the impact on gender equality during the COVID-19 pandemic lockdown situation. During the lockdown, the risks of violence on women and girls are increased, especially domestic violence. Case of domestic violence have increased by 30% in some countries. In some previous survey, it was proven that women are already spent many hours in unpaid domestic and care work than men. During the pandemic, women bear additional household burden. Nowadays, there are many sectors where women participate as capable as men, especially in the health sector. During the pandemic, it is observed that women participation is more than that of men. তো এতদূর পর্যন্ত আমরা জানলাম যে কেন আমরা জেন্ডার ইকুয়ালিটিটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে ফেললাম এবং এর প্রয়োজনীয়তা কি সেটাও আমরা জানলাম বা গুরুত্বটা কি সেটাও জানলাম। এবার এটার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো আমরা এখন জানবো। এবার হচ্ছে প্রোভাইড এডুকেশন। নারীদের মধ্যে যদি আমরা এডুকেশন পৌঁছে দিতে পারি তাহলে অনেকটা ক্ষেত্রেই এটি সাস্টেনেবল ডেভেলপমেন্টকে অনেকটা ক্ষেত্রেই বাড়িয়ে দিতে সাহায্য করবে। আমরা আরো করতে পারি যে হেলথ কেয়ার, প্রত্যেক নারীদের যদি আমরা হেলথ কেয়ারের ব্যবস্থা করি। এখনো অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে প্রপার হেলথের ব্যাপারটা বা চিকিৎসা পৌঁছায়নি। তো সেই সব জায়গাগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে আমরা আরো প্রপার ভাবে গড়ে তুলতে পারবো। এছাড়াও আমরা এখনো অনেক জায়গায় দেখতে পাই যে নারী পুরুষ সমানভাবে কাজ করতে পারবে না সেই সেক্টরে, কিন্তু সেই জায়গাগুলো আমরা যদি ক্রমশ নিজেরাই একটু এগিয়ে এসে বন্ধ করতে পারি তাহলে সেটা অনেকটাই কার্যকারী হবে বলে আমার মনে হয়। এছাড়া বিভিন্ন ধরনের যে পলিসিগুলো আছে সেগুলো হচ্ছে দেবদত্তা আরো বলবে যে এই বিষয়ে গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে এই জেনারেল ইকুয়ালিটিকে বাড়ানোর জন্য, সেগুলো দেবদত্তা বলছে। Yes, in the last few years, Indian government has imposed many policies which help gender equality, like Beti Bachao, Beti Padhao, and our West Bengal government have taken Konyasri Prokalpo, and our Kendriya Sarkar has taken the Swarajgar Yojana, which helps the gender equality. By these policies, our government try to improve the problems of girls' dropout rate and also try to back them in the normal flow of education and to make them self-independent. As a conclusion, we can say that
the first step to get rid of this problem, gender inequality, we have to increase social awareness, because gender equality is not a woman issue, it's a human issue, so that it is a very crucial for sustainable development and also for a better future. So this is our presentation presented by Mona Lisa Devdatta. Over to our teacher. Thank you, Mona Lisa and Devdatta, for your lucid presentation. Our next speaker is Stuti Banerjee, SEM 5 NSS volunteer. Her topic is environment and sustainable development. Environment and sustainable development by Stuti Banerjee. Stuti, Yes, ma'am. over to you. Thank you. Is it visible, ma'am? No. Wait a minute, wait a minute. Yes, now it is visible. Now it is visible. Okay. So good afternoon to all the members who are present in this meeting, to my dear teachers and my friends. As a student or an NSS volunteer of this college, I am going to represent my presentation on environment and sustainable development. At first, we need to know that what is sustainable development. We can simply say that sustainable development is an approach to economic planning that all attempts to foster economic growth while preserving the quality of the environment for future generations. This sustainable development is based on three pillars. One is economic growth, second is environmental stewardship, and the third one is social inclusion. There are 7 principles of sustainable development, and they are conservation of ecosystem, development of sustainable society, conservation of biodiversity, control of population growth, development of human resources, and promotion of public participation. Next, there is a history behind this all this development. So I want to show you a look of this history. First, there is a 30-year journey of 4 world summits from Stockholm to Nairobi to Rio and to Johannesburg has put the world on notice that achieving sustainable development in the 21st century is not an option, but an imperative. In the next 1972, UN conference in Stockholm highlighted the concerns for preserving and enhancing the environment and its biodiversity to ensure human rights to a healthy and productive world. Next, in the 1982 Nairobi summit, reviewed the progress in the decade since the Stockholm conference and called upon national governments to intensify efforts to protect the environment and stressed the need for international cooperation. Then in 1983, the United Nations Commission on Environment and Development was created. And in 1987, the Commission issued the Brundtland Report. This report highlighted that equity, growth, and environmental maintenance are simultaneously possible and that each country is capable of achieving its full economic potential while at the same time enhancing its resource base. During the period 1972 to 1992, over 200 regional and international agreements and conventions for environment protection and conservation were adopted. In 1992, the Earth Summit brought the world's governments to deliberate and negotiate an agenda for environment and development in the 21st century. The Earth Summit unanimously adopted that
Agenda 21, a comprehensive blueprint of actions towards sustainable development. This included detailed work plans, goals, responsibilities, and also estimates for funding. Other important accomplishments included the Rio Declaration, and the first principle of the Rio Declaration states us that human beings are at the center of concerns for sustainable development. The declaration also highlighted the polluter pays principle and the precautionary principle as important considerations for the protection and conservation of nature. As Agenda 21 pointed out that different populations, whereas this lack of progress in turning Agenda 21 into actions for sustainable development leads to the 2002 Johannesburg World Summit on Sustainable Development. So this is the history behind this sustainable development. Then I want to say that there are 17 goals behind this sustainable development, like end poverty in all its forms everywhere, achieve gender equality and empower all women and girls, what they have already said, my friends. So these are the important goals which are set by sustainable development. Why sustainable development? Sustainable development is often partnered with good corporate citizenship. This means that organizations in the health system can use their corporate powers and resources in ways that benefit rather than damage the economic, social, and physical environment in which we live. There are examples of sustainable development, such as wind energy, solar energy, crop rotation, water efficient fixtures, and green spaces. And I am going to talk over solar energy. So what is solar energy? Solar energy basically the light and the heat that come from the sun. It is basically generated by the photons radiated from the sun to earth, must be collected, converted into a usable format, and then delivered to an electronic device or the electric grid. And solar energy is radiant light and heat from the sun that is harnessed using a range of ever-evolving technologies. And the technologies are photovoltaic power, concentrated solar power, artificial photosynthesis, molten salt power plants, solar architecture, etc. So now we are discussing solar energy as sustainable development. Solar energy is a renewable free source of energy. And this is sustainable development. It can be said as sustainable development because it has many more advantages, like it is 100% clean. It reduces emissions of coal power plant. Like it reduces 94% of emissions of this, and it also eliminates noxious pollutants like sulfur, nitrous oxides, and mercury, which are major contributors to the air pollution responsible for millions of premature deaths every year. This solar technology beside this is getting very cheaper day by day, and according to the International Renewable Energy Agency, currently 220 million to 330 million tons of annual carbon dioxide are saved due to solar photovoltaics. With solar still making up less than 2% of the global energy mix, this shows the great potential for the growth of solar in the future. And last but not the least, future of sustainable development. As a future, all we can say that future in this field of sustainable development is that we can see scope in people in 2050. People in 2050, the economy in 2050, life support. So first we are going to talk about people in 2050. In the sustainable development world, the proportion of people who suffer from hunger would be halved by 2015. It would be further halved by 2030 and eradicated by 2050. In another account of such a world, chronic hunger would be reduced by 50%, 75%, and 94% by 2025, 2050, and 2100 respectively. Poverty as a whole could be virtually eliminated worldwide by 2050. The economy in 2050 in a sustainable development scenario will be like
uh, the economic growth would no longer be the primary goal, nor one of the most important goals for all countries. The primary goal here is to achieve a shared development agenda scenario where poor countries reach at least today's middle income by 2050. As a result of pursuing sustainable development objectives, global income convergence is expected, including through the catch-up development of African countries by mid-century. Next, we are going for life support in 2015 sustainable development. Great improvements could be achieved in terms of reducing air pollution. In particular, it should be possible to keep PM 2.5 concentrations below 35 pg per meter cube by 2030 and to reduce NOx, SO2 and black carbon emissions by 25% compared to the baseline by 2050. Less air pollution could reduce the number of premature deaths globally by 50% by 2030. And nature in 2015 sustainable be like, in the future the extinction of known threatened species will be prevented and the situation of those in steepest decline improve by 2020. In quantitative terms, the world will achieve a halving of the rate of biodiversity loss by 2020 and a stabilizing of biodiversity at that level by 2050. And lastly, community and society in 2050. Developments in community and society will be essential to achieve such comprehensive transformation to a sustainable development world. However, as scenario analysts, they have not still gone further give details in this area. So overall, we can have or offer to our future generation a very decent life. And these were my references from where I get my support. And thank you very much. Thank you, Stuti, for your excellent forecasting best presentation. Thank you very much. Our next paper presenter is Mritika Sarkar, SEM 5 NSS volunteer. She will talk on blue economy, enhancing growth and sustainability. Mritika, are you there? Hello. Yes, ma'am, I'm there. Yes. Hello. Hello. Yes, you are audible. You can start. Is it visible? No, miss. Is No. it visible? No, not at all. Okay. Yes. Once again, do the start presenting on the start presenting mode, and after that present. Miss, is it visible now? Yes, very much visible. Good afternoon, respected teachers and my dear fellow mates. This is Mritika Sarkar, a student of Economics Honours 5th semester from Vijay Krishna Girls College, Howrah. And today I'll be speaking on blue economy, enhancing growth and sustainability. Now, blue economy falls under sustainable development goal number 14, that is life below water. What is blue economy? Blue economy is a term in economics relating to the exploitation and preservation of the marine environment. Its scope of interpretation varies among organizations. According to United Nations, blue economy is an economy that comprises a range of economic sectors and related policies that together determine whether the use of ocean resource is sustainable. Important challenges of the blue economy. It states that to understand and better manage the many aspects of oceanic sustainability, ranging from sustainable fisheries to ecosystem health and preventing pollution. Careful management of this essential global resource is a key feature of the sustainable future. The abuse of adjoining seas and sparse water resource
of the rivers, lakes, and aquifers has gone unchecked and threatened the very lifeline of this country. Though the trend is being reversed by the government policies, altering public ethos is far more challenging. The problem is more acute in a populous country like India, where resources have been limited. Now, here I have mentioned the various types, the ways blue economy affects, that is renewable energy. It affects the seafood and the marine production and the offshore engineering. Now, the marine environment plays an important role in international trade and recreational activities, generating wealth and facilitating development. More explicitly, marine resources include, for example, fisheries, aquaculture, seafood, seaweed, and biotechnological resource oils, gas, and other renewable energy possibilities, supporting different economic sectors and community. Objectives. The objective of this paper is to examine the contribution of blue economy to GDP. This has been selected because it is a contemporary globalized problem. This goal mainly focuses on the protection of our ocean, the lives that live on it, and it will be achieved by 2025. Not only that, one thing to be mentioned more precisely, that is, if we take better care of our marine ecosystem, it will not only improve the health of the lives dependent on it, but also it will help in flourishing the tourism of the country, thereby increasing the GDP of that country. Blue economy. I have mentioned the various ways the blue economy is enhanced. First is uses of smart shipping to lessen the impacts of environment. It is inclusive and improves the life of all. It is based on sustainable fisheries, harmless renewable energies. It takes actions against illegal fishing, tackles marine litters and ocean pollution. It protects coastal communities from the impact of climate change, creates jobs, reduces poverty, and ends hunger, conserves marine life and the ocean. Unmonitoring fishing is also contributing to a rapid depletion of many fishes, species, and preventing effort to save the restore global fisheries and related jobs, causing ocean fisheries to generate 50 billion USD less per year than they could. I have mentioned how the economy enhances the economic growth and jobs. Tourism, mainly related to activities, represents the 3.4% of GDP. According to European Council, the blue economy represents roughly 5.4 million jobs and generate a gross added value of almost 50 billion euros per year. India's rapid economic growth has also exposed her to environmental challenges. Contaminated food, polluted water, and deteriorating environment has proven that the current trajectory of growth has become utterly unsustainable. India needs to worry about the environment right now rather than trying to salvage it after unplanned industrialization has done irreversible damage to the natural resources. This will require incorporation of modern technologies and innovation into the economy. Moving on to the conclusion, the primary economic goal of blue economy in the regional economies should focus on job creation. For systematic assessment of the size of blue economy, the region, a joint study group has been constituted by IURA countries for developing proper accounting system for recording blue economic activities. There is also a close linkage between the ocean, climate change, and the well-being of the people of Commonwealth, making it apparent that actions must be taken. The blue economy model aims in the improvement of human well-being and social inequality while significantly reducing environmental risk and ecological scarcities. Thank you. Thank you, Mritika, for your excellent presentation of economic growth on the basis of blue economy. Thank you very much.
And next paper presenter is the paper is Sustainable Development Goals in the Context of Indian Scenario, a review. And she is the student of third year. Just a minute. Hello. Yes. Hello. Hello. Yes, Devjanidhi, you are. Am I audible? Yes, you are audible. Hello. Hello. Yes, you are audible. Yes. Actually, I was volunteer. Yes, third semester student of MCOM third year, but her name is not written, Amit sir. So you please introduce yourself, our student, and please present your paper. Hello, ma'am. My name is Ritika. I'm come from third semester. Hello. Yes. Yeah. I'm very sorry, Ritika. Our last presenter is Ritika, and her paper is Sustainable Development Goals in the Context of Indian Scenario, a review. So now you can start, Ritika. Am I visible and audible to everyone? Yes, Ritika. Yes, you are. Please Good afternoon, continue. everyone. My name is Ritika De, and I represent the MCOM third semester today. So, our topic for today is to celebrate the Golden Jubilee year for NSS Kolkata. We all know the motto of NSS is "Not me, but you," which describe their work towards our society, and they are working on democratic living and upholds the needs for selfless services for the past 50 years. The major topic on which they are working for is environment and sustainable development. So today I represent this topic and discuss the current situation of India in this particular matter. So our first slide is on poverty. In India, poverty is the biggest problem. Poor people goes poorer and rich people goes richer in India. So the government took the Sustainable Development Goals and takes a committee to finish the poverty by 2020. Indian government takes some sustainable development funds to support and tackle the poverty from a multispectral perspective. Firstly, to create the opportunity for the decent and the secure jobs, and secondly, support inclusive and sustainable business practices. Thirdly, promote better government policies. So our next point is zero hunger. Along with the poverty, hunger is also a biggest challenge for the Indian government towards development. So the Sustainable Development Goals SDGs aims to end all the hunger problem and the malnutrition in 2030. Our most important point is good health and well-being. Good health is the most important priority in the current situation. Ensure healthy life and promote well-being for all at all ages over the last 15 years. The number of children deaths has been cut in half. India made progress in reducing the mortality rates and also made the significant reductions in HIV and AIDS diseases as well. Health is our first priority, but if we need to consider our second priority, then it has to be the quality education. To prepare the child for the life and not towards the testing. So our government takes some initiatives like Rights to Education Act, Sarva Shiksha Abhiyan, Kasturi Gandhi Balika Vidyalaya Yojana, Beti Bachao, Beti Padhao Yojanas, etc. My next topic is on gender equality, discrimination against women and girls in a perspective and long-running phenomenon that characterizes Indian society at every large level.
India's progress towards gender equality measured by its position rankings such as Gender Development Index has been disappointing. Indian GDP has grown by 6%, but there is a large number of female labor force participation from 34% to 24%, and the male female wage gap has been stagnant at 50% till now. And we are moving forward to our next point, that is the affordable and the clean energy. So, as on the first is growing economy, India contributes one third of the projected rise in global energy demanded by 2040. The India took the commitment to ensuring that 27 million households that remain without energy get powered by 2020. India had also set a significant voluntary targets under the Paris Agreement on climate change and invest in solar, thermal, and wind power to achieve by the SDG by 2020. And our next point is on decent work and economic growth. For economic growth should be positive force for the whole planet. We must protect level rights and once for put a stop to a modern slavery and child labor. Job creation with the expanded access to banking and financial services to ensure the benefit for the entire innovation. And we are moving forward to our next slide, that is industry innovations and the infrastructures. The government flagship investments like the Making India and the Startup India as well as the Pandit Dindal Upadhyay Sarvajayate Karikram are fully in innovation and sustainable industrial and the economic development. And our next point in reduce the inequality according to the Oxfam, if inequality is reduced by a third in India or more than 170 people would lifted from the poverty. Government spending on health, education and social protection in lower more often and not subsidize the private sector. The structure of an Indian committee to reducing the Equality Index 2080 responsible the progressing. And we are moving forward to the next point, that is the Climate Action India is one of the few countries to meet Indian National Determined Committee started in Paris Agreement 2015. Government of India announced a plan for Indian climate action like producing more renewable energy and sustainable mobility, water representation, low carbon pathways, etc. Next is life below water. 3 billion people dependent marine and coastal biodiversity for their livelihood. So it is a great challenge for Indian government on empowering over the blue renovation. So government takes some steps like to report marine conservation, second, Society for Marine Research and Conservation, third, coastal impact, etc. And our last and the final slide is on the lack of land. In India, forests cover 21% and protected areas cover around 5% of the country's total land area. India is one of the most mega biodiverse countries in the world. So India government takes some important steps to save the land like the National Green Tribunal Act 2001, the Air Prevention and the Control of Pollution Act 1981 and the Environment Protection Act 1986 and the Hazardous Waste Management Regulation Act, etc. But some more steps to take the goals of sustainable development to create the awareness towards the environment. So firstly, we need to create awareness building to save wildlife and the forest. Secondly, raise up the voice over any inequality and slavery and child labor. And thirdly, stop hurting the animal. And in this pandemic situation, we need to be more responsible. Thank you, everyone. Hope I lighten up on this. And thank you. Thank you, Ritika. Thanks for your elaborate presentation on all the goals of Sustainable Development Goal. Am I audible?
Yes, ma'am. Hello. Yeah. Yes, Yeah. thank you. All the papers are very excellent. All of you concentrates on different aspects of sustainable development goal. And actually it starts with Millennium Development Goal in the year 2000 with 9 goals, and after that 2015 it will promote it to Sustainable Development Goal, and the number of goals are 17, 169 targets and 1024 indicators are there. And all of you very lucidly, very explanatorily explain, and also very informative also, different aspects of sustainable development goal. That is excellent one. And since we are in a different situation, this is pandemic situation, and we are used to with a new normal way of life, but I think, or we think, we must overcome this situation and we must win. And with this, just a minute, Ranjana ma'am want to say something. Actually, she is not listening to this. হ্যাঁ বলছি, এবার আমি বলছি, তুমি কি শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যাঁ ফোন থেকে জয়েন করো, ফোন থেকে জয়েন করো। নিশ্চয়ই, হ্যাঁ 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 অ্যাকসেপ্ট করো। ইয়া, একটু প্লিজ সবাই ওয়েট করো। রঞ্জনা ম্যাডাম একটু ইন্টারনেট প্রবলেমে পড়েছেন, উনি জয়েন করলে তারপরেতে আমরা নেক্সট পার্টটায় যাচ্ছি। প্লিজ ওয়েট। আমাকে শোনা যাচ্ছে তো? পাপিয়া ম্যাডাম, জয়দীপ স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি দেবযানী। খুব ভালো হয়েছে আজকের প্রেজেন্টেশন, সব সমস্ত ডিপার্টমেন্টের মেয়েরা ভালো বলেছে। একদম একদম এক্সেলেন্ট। এত শর্ট নোটিশে, এত অল্প সময়ের মধ্যে আমাদের মেয়েরা মাস্ট ওভারকাম এভরিথিং। আমাদের মেয়েরা সব সময় যে কোনো পরিস্থিতিতে কিন্তু বেশ লড়াকু, বেশ আমার ভালো লাগে এই জন্য। হ্যাঁ একদম, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আচ্ছা রঞ্জনা ম্যাডাম, তুমি জয়েন করেছো? Yes, রঞ্জনা ম্যাডাম will say something. সবাই খুব ভালো করেছে, ব্যাস এটাই। হ্যাঁ রঞ্জনা ম্যাম এবার বলবেন কিছু, কিছু বলবেন? হ্যাঁ, আপনি কিছু বলবেন মানে মেয়েদেরকে প্রথমেই বলি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভীষণ ভালো প্রেজেন্টেশন দিয়েছো, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এত অল্প সময়, মানে কালকে বলা হয়েছে আজকে তোমরা পেপার প্রেজেন্ট করছো, মানে এটা ভাবাই যায় না। সুতরাং এটা মানে অভিভূত বলতে পারো তোমাদের এই প্রেজেন্টেশনে, আমরা প্রত্যেকে অভিভূত। এবং যে আমাদের থেকেও অনেক এগিয়ে ওরা, এটা বলতে পারি, আমাদের থেকেও অনেক এগিয়ে, আমরা এত তাড়াতাড়ি করতে পারতাম না। এত সুন্দর গুছিয়ে প্রেজেন্টেশন গুলো বানিয়েছে, দারুণ। একদম একদম একদম। যা রঞ্জনা ম্যাডাম আবার চলে গেছেন। রঞ্জনা ম্যাম, রঞ্জনা দিন নেট গন্ডগোল করছে, নেটটা একটু আপ ডাউন করছে মনে হচ্ছে। এবার কি প্রোগ্রাম শেষ তাহলে? দাঁড়াও, রঞ্জনা ম্যাম এসে বলবেন। পাপিয়া সামন্ত ম্যাম ভোট অফ থ্যাঙ্কস দেবেন, তার আগে রঞ্জনা ম্যাম কিছু একটু বলবেন। আচ্ছা, এবার আমি মানে আমার ভীষণই ট্রাভেল হচ্ছিল বিয়ে করতে, ফোনটা এবং প্রথমে ল্যাপটপ, ফোন করে কোনো রকমে আবার এন্ট্রি নিয়ে আমি প্রত্যেককে আমি প্রচন্ড অসংখ্য ধন্যবাদ দিতে চাই। কিন্তু ধন্যবাদ দেওয়ার আগে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, অনেক স্টুডেন্টরা ছিল এবং অনেকটা টাইম ওদের নেট টানতে হচ্ছে বলে হয়তো বা কিছু বা ক্লাসও হয়েছে আজকে সারাদিন ধরে, তারপরে ওরা এই প্রোগ্রামে জয়েন করেছে। ওদের নিশ্চয়ই খুবই অসুবিধা হয়েছে, মানে আমি নিজে বুঝতে পারছি আমার ল্যাপটপে নেট চলে গেল, এবার আমি ফোনে ঢুকেছি, মানে এরকম অবস্থা। যাই হোক, আজকে এরকম প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের
সমস্ত কিছু অতিক্রম করেই আমাদের কিন্তু সোশ্যাল সার্ভিস চালিয়ে যেতে হবে। প্রিন্সিপাল ম্যাডামও বলে দিয়ে গেছেন যে আমরা যে ওয়েতে হয়তো করছিলাম, যেমন স্বচ্ছ ভারতে আমরা হয়তো ঝাঁটা নিয়ে কলেজের রাস্তাগুলো পরিষ্কার করতে পারছিলাম, সেই ঝাঁটা হাতে নিয়ে হয়তো এখন বেরোতে পারছি না, কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অবশ্যই চালিয়ে যেতে পারি, তাই নাকি? অর্থাৎ আমরা মেয়েদেরকে অ্যাওয়ার করতে পারি এবং মেয়েদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা তার চারপাশের এনভায়রনমেন্টের যারা যারা আছে তাদেরকে অ্যাওয়ার করতে পারি। এইভাবে আমরা নিজেদের সুস্থ থাকাটাকে এটাকে কিন্তু আমরা অ্যাওয়ার করে নিতে পারি যে আমরা সুস্থ সবলভাবেই বাঁচবো। এবং তার জন্য আমাদের এই পরিস্থিতিতে আমরা হতাশ হব না, ডিসঅ্যাপয়েন্ট হব না, এবং আমাদের কিন্তু একটা ওথ নিতে হবে যে উই শ্যাল ওভারকাম, আমরা এই পরিস্থিতিটাকে জয় করব। তাই সবাই মিলে 2 লাইন হয়ে যাক, কি যারা যারা আছো? হ্যাঁ একদম সবাই শুরু করো। 1 2 3 স্টার্ট। উই শ্যাল Overcome. We shall overcome someday. In my heart, I do believe we shall overcome someday. ওকে, ভেরি গুড। তাহলে এবার আমি পাপিয়াকে ডাকছি। পাপিয়া প্লিজ টু ডেলিভার ভোট অফ থ্যাঙ্কস, এবং এটা একটা এসেনশিয়াল পার্ট অফ আওয়ার স্টুডেন্ট ওয়ার্কশপ। প্লিজ পাপিয়া। Okay. First and foremost, I would like to thank our principal ma'am, Dr. Ruma Bhattacharya, for her cooperation and kind support. I also express my heartfelt thanks to our IQAC coordinator, Dr. Shweta Guho, for her continuous support. Also thankful to NSS coordinator, Professor Ranjana Sarkar and Dr. Debjani Mitra for their initiative. I'd like to thank Dr. Amit Majumdar for his technical support. Thanks to all NSS members and also all teachers of BKGC. Also thank to our students for their participation and attention. Last but not the least, a special thank to our NSS volunteer. Again, thank you very much to all. থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কোঅপারেশনে আজকের প্রোগ্রাম সাকসেসফুল। তাহলে হ্যাঁ, সুজাতা দিও একটি সুন্দর মেসেজ লিখেছেন চ্যাট বক্সে দেখলাম। থ্যাংক ইউ সুজাতা দি। রেকর্ডিংটা কি বন্ধ করতে? হ্যাঁ 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 আছে, ওই তো শ্বেতা বসে আছে, আমি হচ্ছে শ্বেতা বোধহয় লিখিয়ে দিচ্ছি। আমি দুদিকে আছি। রেকর্ডিং বন্ধ করবো? আমিও দুদিকে আছি। হ্যাঁ করো।